আসসালামু আলাইকুম। আহ, প্রিয়- আপনারা আমাকে ক্লিয়ারলি শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা একটু কাইন্ডলি জানাবেন। তো আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে কিনা এবং ক্লিয়ারলি স্ক্রিন দেখা যাচ্ছে কিনা এটা একটু কাইন্ডলি এনশিওর করেন। ওকে, শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে ক্লিয়ারলি। ঠিক আছে, আমরা তাহলে আজকের ক্লাস স্টার্ট করতে পারি। আজকে বেসিক্যালি আপনাদের বিসিএস রিটেন গাইডলাইন ক্লাস। বিসিএস রিটেন গাইডলাইন ক্লাসে আজকে আমরা বিশেষ ইংলিশ রিটেন নিয়ে আলোচনা করব। আচ্ছা, এখানে একটা বিষয় বলে রাখি, আমি মনে হয় গতকাল ক্লাস নোটিসে রিটেন বাংলার কথা লিখেছিলাম, ওইটা ভুল করে লেখা হয়েছিল। তো অ্যাকচুয়ালি আজকে ক্লাসটা হবে বিসিএস ইংলিশ রিটেন নিয়ে। তো আমরা আজকের পুরো ক্লাসে আমরা জানবো কিভাবে বিসিএস ইংরেজিতে আপনারা খুব ভালো একটা রাফ প্রিপারেশন নিয়ে এই জায়গাটাতে ফোকাস রাখতে পারবেন বা ভালো করতে পারবেন, সেটা ডিটেইল নিয়ে আলোচনা করব। তো আলোচনা করার আগে কিছু বিষয় আমরা একটু জেনে নিই। প্রথমেই আমরা সিলেবাস ও মানবন্টন সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। আসলে রিটেনে কত মার্কস থাকে। ওকে, আচ্ছা, রিটেনে বিসিএস ইংরেজি রিটেনে মোট 200 মার্কস থাকে। 200 মার্কের মধ্যে প্রথমেই যেই বিষয়টা থাকে সেটা হলো অ্যান্সার টু শর্ট কোশ্চেন। আচ্ছা, শর্ট কোশ্চেন এটা কিভাবে দেওয়া হবে? এটা হচ্ছে আপনাদের একটা প্যাসেজ দেওয়া হবে। আচ্ছা, প্যাসেজ বলতে কি বুঝি আমরা? এটা আপনারা এসএসসি এইচএসসি তে অলরেডি ইংরেজি পার্টে সিন আনসিন কম্প্রিহেনশন সলভ করে আসছেন। ওয়ান কাইন্ড অফ আনসিন প্যাসেজ থাকবে। আনসিন বলতে যেটা, আমরা আনসিন প্যাসেজ বলতে কি বুঝি? যে প্যাসেজটা আমরা এর আগে পড়ি নাই বা দেখি নাই বা আমাদের কমনের বাহিরে বা কোনো গাইডলাইন দেওয়া থাকবে না, যে কোনো একটা প্যাসেজ আসতে পারে, দ্যাট ইজ কল্ড আনসিন প্যাসেজ। হোয়াটএভার, এরকম একটা আনসিন প্যাসেজ থাকবে। সেই প্যাসেজটা পড়ে বুঝে আপনাদেরকে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর অ্যান্সার করতে হবে। কয়টা প্রশ্ন থাকবে? মোট 10টা প্রশ্ন থাকবে এবং প্রতিটা প্রশ্নের মার্ক হচ্ছে 3। আচ্ছা, এবং 3×10 = 30। ওকে, এই শর্ট কোশ্চেনের অ্যান্সার গুলো আমরা কিভাবে করব না করব এটা নিয়ে ডিটেইল আলোচনা করব একটু পরে। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, আহ 10টা প্রশ্ন থাকতে পারে 3 মার্ক করে, 3×10 = 30 মার্ক, অথবা 5টা প্রশ্ন থাকতে পারে, প্রত্যেকটা প্রশ্নের মার্ক হচ্ছে 6 করে, 5×6 = 30 মার্ক। মোট কথা 30 মার্কের শর্ট প্রশ্ন আসবে। 10টা প্রশ্ন থাকতে পারে, 5টা প্রশ্ন থাকতে পারে। 10টা প্রশ্ন থাকলে প্রত্যেকটা প্রশ্নের মার্ক 3 করে, 3×10 = 30 মার্ক। আর যদি 5টা প্রশ্ন থাকে 6 মার্ক করে, 5×6 = 30 মার্ক। ওকে, এবার আসা যাক হচ্ছে ওয়ার্ড মিনিং, সিনোনিম, অ্যান্টোনিম। এখানে থাকে হচ্ছে 5 মার্ক। ওয়ার্ড মিনিং বলতে আপনাদের 5টা এই প্যাসেজ বা এডিটোরিয়াল থেকে 5টা ওয়ার্ড দেওয়া থাকবে। এই ওয়ার্ডগুলোর মিনিং লিখতে হতে পারে, 5টা ওয়ার্ডের বাংলা মিনিং, অথবা এই ওয়ার্ডগুলো সিনোনিম লিখতে হতে পারে, অথবা এই ওয়ার্ডগুলোর অ্যান্টোনিম লিখতে হতে পারে। আচ্ছা, এরপরে 3 নাম্বার প্রশ্ন যেটা থাকবে সেটা হচ্ছে ইন্টারচেঞ্জ পার্টস অফ স্পিচ, অর্থাৎ কিছু 5টা ওয়ার্ড দেওয়া থাকবে, 5টা ওয়ার্ডের পার্টস অফ স্পিচ চেঞ্জ করতে হবে। যেমন যেমন আমরা যদি বলি ডেঞ্জার, ডেঞ্জার, তো এটা হচ্ছে ডেঞ্জার মানে বিপদ, এটা হচ্ছে নাউন। তো এটা যদি প্রশ্নে উল্লেখ থাকে এবং ব্র্যাকেটে যদি লেখা থাকে এটাকে হচ্ছে ভার্ব বানাইতে বলে, তাহলে এটা কি লিখতে হবে? এন্ডেঞ্জার। এই ডেঞ্জারের আগে জাস্ট এন যুক্ত করতে হবে। তো এইভাবে পার্টস অফ স্পিচ চেঞ্জেস থাকবে। এইখানে থাকবে হচ্ছে 5 মার্ক। আচ্ছা, ওকে, এরপর আসা যাক হচ্ছে মেক সেন্টেন্স। মেক সেন্টেন্স বলতে এখানে 10টা ওয়ার্ড থাকবে। 10টা ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ড থেকে একটা করে বাক্য রচনা করতে হবে। এবং এই বাক্য রচনা করার জন্য আপনি 10 1 করে 10 মার্ক পাবেন। আহ এরপর থাকবে হচ্ছে সেন্টেন্স ট্রান্সফরমেশন এন্ড জয়নিং।
এটা হচ্ছে 45 এবং 46তম বিসিএস এ এইটাতে কিছুটা ভেরিয়াস ছিল আর কি, সেটা নিয়ে আমরা আলোচনা করবো। এরপর হচ্ছে সামারি রাইটিং। সামারি রাইটিং আমরা বলতে বুঝি এটাকে সারাংশ বা সারমর্ম বলা হয়। একটা প্যাসেজ দেওয়া থাকে, ওই প্যাসেজটা পড়ে খুব ভালোভাবে বুঝে রপ্ত করে ইন শর্ট ওয়েতে লিখতে হয় আর কি। তো এই সামারি বেসিক্যালি 3 থেকে 4টা বাক্যের মধ্যেই আমাদের লিখতে হবে এবং 3-4 বাক্যের মধ্যে ওই পুরো প্যাসেজের সামারি লিখে আপনার নিজের একটা অপিনিয়ন বা মতামত 1-2 কমেন্টের মধ্যে লিখতে হবে। এটা হলো সামারি এবং এটাতে থাকবে 20 মার্ক। এরপর লেটার টু এডিটর, অর্থাৎ পত্রিকার এডিটর বা সম্পাদকের কাছে চিঠি লিখুন, এখানে থাকবে 20 মার্ক। এবার ট্রান্সলেশন, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ইংলিশ ইন বিসিএস রিটেন এক্সামিনেশন। সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ট্রান্সলেশন, অনুবাদ। অনুবাদটা কেন আমরা গুরুত্বপূর্ণ বলছি, কারণ এখানে মোটামুটি সব থেকে হাইয়েস্ট মার্ক থাকে এসে এবং এই ট্রান্সলেশনে। ট্রান্সলেশন বাংলা থেকে ইংরেজি থাকবে, এখানে থাকবে 25 এবং ইংরেজি থেকে বাংলাকরণ এখানে থাকবে 25, মোট মার্ক হলো 50। আচ্ছা, এখানে একটা বিষয় বলি, ট্রান্সলেশনে মোট মার্ক থাকে হচ্ছে 65, মানে পুরো বিসিএস এর ফুল সিলেবাসে। ইংরেজিতে থাকে 50 এবং আমরা দেখব যখন বাংলার ক্লাস করব বাংলাতে থাকে হচ্ছে 15। অর্থাৎ ইংরেজি একটা প্যাসেজ থাকে, ওখান থেকে বাংলা করতে হয়। তাহলে ওই যে বাংলা সাবজেক্টে থাকে 15 আর এই যে ইংলিশ এইখানে থাকে হচ্ছে 50, মোট 65 মার্ক। তার মানে আমরা যদি বিসিএস এ খুবই ভালো করতে চাই, যেহেতু ট্রান্সলেশন পার্ট এটা একটা ভাইটাল রোল প্লে করে নাম্বার ফ্রেমিং এর ক্ষেত্রে এবং এটা একটা ভালো মার্ক থাকে, সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে ভোকাবুলারি বেশি স্ট্রং থাকতে হবে। এইটা নিয়ে আমরা পরে ডিটেইলে আলোচনা করব। এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে এসে। এসেতে থাকবে কত মার্ক? এসে থাকবে হচ্ছে 50 মার্ক। দুইটা এসে থাকবে, লিখতে হবে একটা আর কি। ওকে, দুইটা এসে লিখতে হবে। টু এসেস উইদাউট ক্লুজ অর স্ট্রাকচার উইথ ক্লুজ। এসে গুলো বেসিক্যালি থাকে অনেক সময় অপশন থাকতে পারে, আবার অপশন নাও থাকতে পারে। তো আপনাকে এখানে দুইটা এসে লিখতে হবে। এস এর মার্কস হচ্ছে 50 মার্কস। আচ্ছা, এখন আমরা এই যে পুরো বিসিএস রিটেনের যে 200 মার্কের সিলেবাস দেখলাম, আচ্ছা এই যে পুরো 200 মার্কের হোল সিলেবাসটা দেখলাম, এই সিলেবাস যদি অ্যানালাইসিস করে দেখি আমরা একটা জিনিস ফিল করতে পারবো বা একটা জিনিস খুব ক্লিয়ারলি বুঝতে পারবো, সেটা হচ্ছে আপনি যদি বিসিএস রিটেনে বিশেষ করে ইংরেজিতে খুবই ভালো করতে চান, আপনাকে গ্রামারে দক্ষ হবার থেকেও আপনাকে ভোকাবুলারি পার্টে অনেক স্ট্রং জোন রাখতে হবে। উত্তর হচ্ছে কেন? আপনি দেখেন এই যে আমরা যদি দেখি যে অ্যান্সার টু কোশ্চেন, শর্ট কোশ্চেন সেশন, এখানে থাকে 30 মার্ক। তো এই 30 মার্ক এখানে আপনারা তারাই খুব ভালো করতে পারবেন যারা ওই যে প্যাসেজ দেওয়া থাকবে, আনসিন প্যাসেজ কম্প্রিহেনশন দেওয়া থাকবে, ওইটা পড়ে বুঝতে পারবেন। এখন ওইটা পড়ে কখন বুঝতে পারবেন? যখন ওই প্যাসেজে যে ওয়ার্ড বা ভোকাবুলারি গুলো থাকে, এইগুলো যদি মিনিং আমরা খুবই ভালোভাবে বুঝি, তখনই কেবলমাত্র আমরা ওই প্যাসেজ থেকে খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবো। আচ্ছা, এটা একটা বিষয়। আমরা যদি এই যে ওয়ার্ড মিনিং, সিনোনিম, অ্যান্টোনিম দেখি, এটাও ভোকাবুলারি পার্ট। ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, এইটাও ওয়ান কাইন্ড অফ ভোকাবুলারি পার্ট। মেক সেন্টেন্স, একটা ওয়ার্ড দেওয়া আছে, ওয়ার্ডের মিনিং না জানলে আপনি সেন্টেন্স মেক করবেন কিভাবে? কাজেই আমরা বলতে পারি এটাও ভোকাবুলারি পার্ট। সেন্টেন্স ট্রান্সফরমেশন অর জয়নিং, এটা এই যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড বা স্প্লিটিং বা লিঙ্কার্স, এগুলো সলভ আউট করতে হয়, এটা ওয়ান কাইন্ড অফ গ্রামারের পার্ট। এখানে মার্ক থাকে। আরেকটা হচ্ছে সামারি রাইটিং। সামারির ক্ষেত্রেও আপনার এটাও ভোকাবুলারির অংশ। এখন প্রশ্ন হলো সামারি এটা কিভাবে ভোকাবুলারির অংশ? আচ্ছা, এটা একটু বুঝায় বলি। ধরেন প্রশ্নে একটা প্যাসেজ দেওয়া হলো, বললো ওই প্যাসেজের একটা সামারি লিখতে হবে। এখন যদি ওই প্যাসেজ পড়ে আপনি না বুঝেন, তাহলে সামারি কি লিখবেন? ওই প্যাসেজ পড়ে আমরা কখন বুঝতে পারবো? যখন ওই প্যাসেজের অন্তর্গত প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং আমরা জানবো। কাজে এটা ওয়ান কাইন্ড অফ ভোকাবুলারি পার্টের অংশ। লেটার টু এডিটর, এইটা আমরা, এটাও ওয়ান কাইন্ড অফ ভোকাবুলারি পার্টের অংশ। আপনি একটা লেটার লিখবেন এডিটরের কাছে, ভোকাবুলারি বেস যদি ভালো না থাকে, ওয়ার্ড যদি ফুলফিল না জানেন, তাহলে আপনি কিভাবে লিখবেন?
ট্রান্সলেশন এটা তো পুরোপুরি ভোকাবুলারির অংশ। বাংলা থেকে ইংরেজি করণ বা ইংরেজি থেকে বাংলা যেটাই করি না কেন, আমরা যদি ওই স্পেসিফিক ওয়ার্ডটার মিনিং না জানি, তাহলে যেমন ইংরেজি থেকে বাংলা করতে পারবো না, ঠিক একইভাবে বাংলা একটা শব্দের ইংরেজি ওয়ার্ড যদি না জানি, অর্থাৎ ভোকাবুলারি যদি না জানি, তাহলে আমরা ওইটাও বাংলা থেকে ইংরেজিতে সলভ করতে পারবো না। এমনকি এসে কম্প্রিহেনশন, দেখেন বিসিএস রিটেনের বা চাকরির পরীক্ষার যে রিটেন পরীক্ষাগুলো হয়, যেখানে যেখানে ইংরেজিতে যে আহ, লিখিত পোর্শনটা আছে, সেখানে এই যে এস এর বিষয়টা আমাদের তখনই খুব ভালোভাবে, এসি গুলোতে কিন্তু আসলে কমন পড়ে না, আমাদের ওয়ান কাইন্ড অফ বানায় বানায় লিখতে হয়। তো সেক্ষেত্রে আপনি যদি খুব ভালো ভোকাবুলারি না জানেন বা ভোকাবুলারিতে অভ্যস্ত না হন, এসে বা কম্পোজিশন লেখাটাও কিন্তু সম্ভব হবে না। কাজেই আমরা যদি পুরো সিলেবাস অ্যানালাইসিস করি, তাহলে আমরা বুঝতে পারবো বা ফিল করতে পারবো যে ভোকাবুলারি যদি খুবই স্ট্রং হয় আমরা, তাহলে ইংরেজি এই যে 200 মার্ক, এই 200 মার্ক আসলে খুব বেশি কঠিন হওয়ার কিছু না। বিষয়টা কি বোঝা গেল? আচ্ছা, এখন ভোকাবুলারি কিভাবে পড়বো, কিভাবে কি করব, এটা আমরা একটু পরে আলোচনা করতেছি। এখন আচ্ছা আচ্ছা, একজন প্রশ্ন করেছেন, ভাই ইংরেজি রুটিন ক্লাস এর আগে 7 নম্বর পর্যন্ত বুঝিয়েছিলেন। আচ্ছা, আমি ওই ক্লাসটা আবার রিপিট করতেছি, হ্যাঁ। এটা ওয়ান কাইন্ড অফ রিপিট ক্লাস, ওইটা আমি খুব টায়ার্ড ছিলাম ওই দিন, পুরোটা সলভ করতে পারিনি। সো আজকে একটু ডিটেইলে ক্লাসটা নিব। আপনাদের আজকের ক্লাসে যে পিডিএফ দেখানো হচ্ছে, এটা আরো খুব ডিটেইলে অ্যানালাইসিস করা আছে। কাজে আজকে এই ক্লাসটা আরেকবার আপনারা রিপিট করেন, ডিটেইল ক্লাস আর কি। হ্যাঁ, ওইটা করছি, ওইটা বাদ যাবে, এটা নতুন করে আমরা হচ্ছে প্লে লিস্টে অ্যাড করবো, এই জন্য এটা শুরু থেকে এটা হচ্ছে বোঝানো হচ্ছে। আশা করি বুঝতে পারছেন। ওকে, তো এই হলো পুরোপুরি হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার আসা যাক যে আমরা মোটামুটি সিলেবাস সম্পর্কে আসলে মোটামুটি একটা আইডিয়া পেলাম যে আসলে কি কি আসে না আসে। ওকে, আমরা চলেন একটু দেখি যে এই যে 45তম এবং 46তম বিসিএস এ বেশ কিছু ব্যাপারে পরিবর্তন আসছিল। তো সেই পরিবর্তনটা আসলে কি, এটা একটু আমরা জেনে নিই। যেমন 46তম বিসিএস এ এই যে আমরা ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, যেমন হচ্ছে পার্টস অফ স্পিচ পরিবর্তন করা, যেমন ড্যাঞ্জার, যেটা একটু আগে দেখালাম, এটা প্রশ্নে উল্লেখ আছে যে ড্যাঞ্জার, ব্র্যাকেটে লেখা আছে ভার্ব, মানে হচ্ছে এই এই ড্যাঞ্জারটাকে, এটা হচ্ছে নাউন, এটাকে ভার্বে কনভার্ট করতে হবে। ভার্ব হলে এনড্যাঞ্জার হবে, এনড্যাঞ্জার, DANGER, এনড্যাঞ্জার, বোঝা গেল? এনড্যাঞ্জারে কনভার্ট করতে হবে। সো এই যে এইটা হচ্ছে বেসিক্যালি পরীক্ষায় এভাবেই আসে, জাস্ট একটা ওয়ার্ড থাকে, সেটার পার্টস অফ স্পিচ, নাউন থাকলে ভার্ব করে দিতে হয়, ভার্ব থাকলে অ্যাডজেক্টিভ করে দিতে হয়, যেটা নির্দেশনা থাকে, ইন্ডিকেট করে দেওয়া হয়, সেটা আমরা করি। কিন্তু 46তম বিসিএস এ এইটার পাশাপাশি এইটা ছিল যে এই যে ডেঞ্জার কে ভার্বে কনভার্ট করলাম এনডেঞ্জার, এই এনডেঞ্জার দিয়ে একটা বাক্য রচনা, মানে এটা এনডেঞ্জার দিয়ে একটা বাক্য রচনা করতে হবে, এইটা হচ্ছে একটু চেঞ্জ ছিল। আর 45তম বিসিএস এ এসে আসছিল আর কি। সেই এসেতে সেন্টেন্স জয়েনিং, সেন্টেন্স স্প্লিটিং, লিঙ্কার্স, ফাইন্ডিং ইরোর্স এবং ক্লু সহ এসে ছিল, এবং এসিটি 500 ওয়ার্ডের ছিল। সো এটা একটা চেঞ্জ। আমরা এই 46তম এবং 45তম বিসিএস এর প্রশ্নগুলো একটু পরে দেখলে এটা মোটামুটি হচ্ছে বুঝতে পারবো আসলে ব্যাপারটা কি, শেষে দেখবো একদম। আচ্ছা, এবার আসা যাক, আমরা মোটামুটি সিলেবাস সম্পর্কে জানলাম। সেকেন্ড পর্শনে আমরা জানবো যে এই যে প্যাসেজ দেওয়া থাকবে আপনাদের, সেই প্যাসেজ থেকে আমরা দেখলাম সিলেবাসে এই যে শর্ট কোশ্চেন থাকবে 10টা অথবা 5টা। 10টা থাকলে 3 মার্ক করে 30 মার্ক, 5টা থাকলে 6 মার্ক করে 30 মার্ক, অর্থাৎ 30 মার্কের যে শর্ট কোশ্চেন থাকবে, এই শর্ট কোশ্চেন আমরা আসলে কিভাবে হচ্ছে সলভ করব। একটা কথা বলি আপনাদের, ছোটবেলায় বলতে এসএসসি এইচএসসি তে আপনাদের প্যাসেজ থাকতো, সিন প্যাসেজ হোক বা আনসিন প্যাসেজ, হোয়াট এভার যেটাই হোক, আপনারা যেই ভুলটা করতেন, আগে খুব সুন্দর মতো প্যাসেজটা পড়তেন, প্যাসেজ পড়ার পরে আপনারা হচ্ছে
আহ, কি বলে ওইটাকে, প্যাসেজ পড়ার পরে আপনারা প্রশ্নগুলোর অ্যান্সার করতে, এটা একটা ভুল স্ট্র্যাটেজি। এটা না করে আমরা যেটা করব, আমরা প্রথমে আগে প্রশ্নগুলো পড়ব, প্রশ্নগুলো পড়ার পরে তারপরে প্যাসেজ পড়ব। এতে করে সুবিধা হবে কি, আপনি যখন প্যাসেজ পড়ে প্রশ্নের উত্তর অ্যান্সার করতে আসবেন, তখন আপনি যখন প্রশ্নের অ্যান্সার করবেন তখন কিন্তু আবার আপনাকে প্যাসেজটা রিড আউট করতে হবে। ফলে প্যাসেজটা কয়বার পড়া হচ্ছে? দুবার। আপনাকে দুবার খাটতে হচ্ছে, যেটা আপনার জন্য টাইম ওয়েস্টিং, যেটা আমাদের জন্য টাইম ওয়েস্টিং, এটা আমরা করব না। আমরা আগে ওই প্রশ্নগুলো দেখে নিব এক নজরে, দেন আমরা হচ্ছে প্যাসেজটা পড়া শুরু করব। ওই প্যাসেজ পড়তে গিয়ে যেহেতু আমরা প্রশ্নগুলো অলরেডি পড়ে ফেলছি, যখন ওই প্রশ্নের অ্যান্সারটা যেই পড়াশোনা আছে ওইটাতে মার্ক করে ওই প্রশ্নের অ্যান্সার করবে, এটা হচ্ছে খুব রাইট একটা ওয়ে। তো আমাদের যেটা টার্গেট করতে হবে, প্যাসেজটা পড়ার সময় সর্বোচ্চ আমরা 12-13 মিনিট নিব। 500 শব্দের একটা প্যাসেজ থেকে অলমোস্ট প্রায় 45টা বাক্য থাকে, এটা খুব 12-13 মিনিটে আপনাদের করে ফেলতে হবে। তো এই প্যাসেজে আমরা যারা ভালো করতে চাই তাদের জন্য, প্যাসেজ বলতে পুরো ভোকাবুলারি পার্ট, আমরা সিলেবাস অ্যানালাইসিস করে কি বুঝলাম, আসলে ইংরেজি যে প্রশ্ন আসবে পরীক্ষায়, এটা তো আসলে কিছুই না, এটা মনে করেন ভোকাবুলারিতে যে যত স্ট্রং এবং রিডিং স্কিল যার যত ভালো, মানে কোনো একটা ইংরেজি বাক্য পড়ে বুঝতে পারে ওটা দ্বারা কি বোঝানো হয়েছে। এই দুইটা জিনিস, একটা হচ্ছে ভোকাবুলারি, একটা রিডিং স্কিল। এখন ধরেন অনেকের রিডিং স্কিল খুবই ভালো, যে ও আসলে খুবই বুঝতে পারে যে একটা বাক্য পড়ে ওটি কি বুঝাইছে, খুব ভালো, কিন্তু বিসিএস এর যে প্যাসেজটা আসলে প্যাসেজের বাক্যের মধ্যে যে ওয়ার্ড গুলো আছে ওয়ার্ডের মিনিং জানে না, তাহলে কি বলেন সে ভালো করতে পারবে? পারবে না। আবার ধরেন একজন ভোকাবুলারিতে খুবই ভালো, বাট সে আসলে পড়ে আসলে বুঝতে পারে না কি বোঝানো হয়েছে, সেও কিন্তু খারাপ করবে। তাহলে এই পুরো 200 মার্কের যে ইংরেজি সিলেবাস আমরা দেখলাম, এখানে ভালো করতে হলে দুইটা দক্ষতা লাগবে, একটা হচ্ছে রিডিং স্কিল, একটা হচ্ছে ভোকাবুলারি। সো ভোকাবুলারিতে আপনি ভালো হবেন কিভাবে, এটার আগে সাজেশন দিই। ফার্স্ট ফার্স্ট হলো, একটু বলি, ওই যে আমাদের ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, কম্পিটিটিভ কম্পিটিটিভ এক্সাম, এটা আপনাদের ইংরেজি রেফারেন্স বই আমি সাজেস্ট করছিলাম, এই বইটা আছে, এই ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, এই বইয়ে যে সিনোনিম অ্যান্টোনিম অংশগুলো আছে ওইগুলো অপশন সহ, অপশনের 4টা ওয়ার্ডও আমরা অর্থ সহ পড়ে ফেলবো। পড়ার পরে সেকেন্ড আমরা কাজ করব, আচ্ছা এটা কিন্তু আমরা প্রিলির জন্য আসলে পড়ি, প্রিলির ভোকাবুলারি বা সিনোনিম অ্যান্টোনিমের জন্য বা অন্যান্য চাকরির ভোকাবুলারির জন্য, এটা আমরা নরমালি পড়ি, এটা আমরা এ টু জেড পড়ে শেষ করব। এখন প্রশ্ন হচ্ছে, আচ্ছা ভাই এটা পড়ে বিসিএস এর ভোকাবুলারি কি ভালো করা যাবে? উত্তর হচ্ছে খুবই যাবে। কারণ এইটা পুরোটা পড়ে দেখেন, এখানে আপনার যে ওয়ার্ড গুলো আছে এই ওয়ার্ড গুলো যদি অপশন সহ, অপশনের ওয়ার্ড গুলো যদি আপনি মুখস্থ করে ফেলতে পারেন, দঙ্গম করে ফেলতে পারেন, দেখবেন প্যাসেজে অনেক ওয়ার্ড আপনার কম পড়ে যাবে। আরেকটা হচ্ছে ব্যারন্সের সম্ভবত, আমি এটা এক্স্যাক্টলি ভুলে গেছি, 300+ ওয়ার্ড সিনোনিম অ্যান্টোনিম সহ একটা পিডিএফ আপনাদের দেওয়া হবে, আমি দিব, এটা আপনাদের আলাদা করে খুঁজে কষ্ট করে খুঁজে বের করতে হবে না, ওই পিডিএফটা আপনারা একটু খুব সুন্দর মতো করে ফেলবেন। তাহলে এই যে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামে সিনোনিম অ্যান্টোনিম অংশে যে সিনোনিম অ্যান্টোনিম গুলো আছে সবগুলো পড়ে ফেলবো, ব্যারন্সের 300+ ওয়ার্ড, এইটা পড়লেই মোটামুটি ভোকাবুলারি পার্টটা আপনাদের খুব বেশি আত্মস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার আসা যাক যে রিডিং স্কিল। রিডিং স্কিলের জন্য আপনারা এই যে দৈনিক অনুশীলন, এই যে দ্য ডেইলি স্টার, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, এই দুটা পত্রিকার সম্পাদকীয় পাতা, আবারও বলি এই দুটা পত্রিকার সম্পাদকীয় পাতা, সম্পাদকীয় পাতা বলতে এডিটোরিয়াল, পত্রিকার যিনি সম্পাদক বা এডিটর আছেন তার যে মতামত, ওই অংশটুকু রেগুলার পত্রিকা থেকে ধরে ধরে অনুবাদ করে করে পড়বে, তাহলে দেখবেন একটা পর্যায়ে গিয়ে আপনাদের রিডিং স্কিলটা খুবই স্ট্রং হবে। আচ্ছা এইখানে আমি একটা সাজেস্ট করতে পারি ভোকাবুলারির জন্য, ভোকাবুলারির জন্য আমরা তো এই দুইটা পড়বোই, ধরেন অনেকের কাছে যেটা আহ, 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 মনে হইতে পারে যে আরো বেশি ভোকাবুলারি জানতে চান, বা আপনি আসলে একদম খুব ভয় পাচ্ছেন যে কোন ওয়ার্ড বা কোন ভোকাবুলারি আসবে না আসবে, তাহলে আমি একটা খুব আরেকটা কাজ করবেন ভোকাবুলারি পার্টের জন্য, আপনার 15 দিনের, ধরেন দ্য ডেইলি স্টার আপনি কিনেন, তো 15 দিনের ডেইলি স্টার হলে কয়টা পত্রিকা হবে? মোট 15টা।
এই 15টা ডেইলি স্টার পত্রিকার সম্পাদকীয় কয়টা হবে? আমরা ধরলাম 15টা। 15টা হচ্ছে এডিটোরিয়াল। এই 15টা এডিটোরিয়াল আপনি প্রিন্ট করে ডেইলি স্টারের ওয়েবসাইটে যান, ওদের মানে অনলাইন ই পেপার পাওয়া যায়, ই পেপারে এডিটোরিয়াল পাতাটা ওইখান থেকে পিডিএফ ডাউনলোড করে নিতে পারবো আমরা। ওই পিডিএফ ডাউনলোড করে আমরা প্রিন্টারের দোকানে গিয়ে আমরা যদি ওদেরকে প্রিন্ট করে দিতে বলি, ওরা খুব সুন্দর করে বড় করে আপনাকে প্রিন্ট করে দিবে। প্রিন্ট করলে 15 পৃষ্ঠায় 15টা এডিটোরিয়াল পাতা প্রিন্ট করে ওইখানে যে ওয়ার্ড গুলো আছে যেগুলোর মিনিং আপনি জানেন না ওইগুলো দাগাবে। এইভাবে ওয়ার্ড গুলো নিচে দাগে ওগুলো মিনিং বের করবেন। এখন খুবই সহজ, ফোনে তো ডিকশনারি থাকে, ওখানে সার্চ করলেই মিনিং চলে আসে। মিনিং বের করে ওইগুলো লিখবেন, ওই পৃষ্ঠায় লিখে এইগুলো মুখস্থ করবেন। দেখবেন 15 দিনের এডিটোরিয়াল পাতায় যে ওয়ার্ড গুলো আছে ওই ওয়ার্ড গুলো পড়ার পরে, মানে এই যে ব্যারন্সের 300 প্লাস ইংলিশ ফর কম্প্রিহেনসিভ সিনেমাটোগ্রাফি পড়ার পর, ওইটা পড়ার ফলে আপনি বিসিএস এর বিগত সালে যে রিটেন প্রশ্নগুলো হয়েছে ইংরেজির সেগুলো সলভ করবেন। দেখবেন মোটামুটি আপনি সব সলভ করতে পারতেছেন। বিষয়টা কি বোঝা গেল? তাহলে ভোকাবুলারির জন্য এই 3টা কাজ, প্লাস রিডিং স্কিল বাড়ানোর জন্য এডিটোরিয়াল পাতা ভেঙে ভেঙে ধরে ধরে বুঝে বুঝে পড়া যে কোনো ইংরেজি পত্রিকার। বাট আমি সাজেস্ট করব ডেইলি স্টার, কারণ ডেইলি স্টারটা অনেক বেশি স্ট্যান্ডার্ড। ওকে, আরেকটা কাজ করবেন, প্যাসেজ পড়ার সময় মূল ওয়ার্ড বা শব্দগুলো আসলে দাগানো থাকে বা বোল্ড করে দেওয়া থাকে, অনেক সময় নাও থাকতে পারে। আপনারা মূল ওয়ার্ড গুলো বা যেগুলো কিওয়ার্ড বলা হয় সেগুলো পেন্সিল দিয়ে একটু দাগাবেন। এই দাগানো আপনার খাতায় কাজে লাগবে। আচ্ছা, আরেকটা বিষয় আমরা যেটা করতাম, আমরা যখন এসএসসি এইচএসসি তে এই কাজটা অলমোস্ট আপনারা সবাই করছেন, যে সিন বা আনসিন প্যাসেজ থেকে যে প্রশ্নগুলো দেওয়া হয়, তো এই প্রশ্নগুলোর উত্তর লিখতে গিয়ে ওই প্যাসেজ থেকে হুবহু ওই বাক্যটা উঠিয়ে দিতেন খাতায়। এইটা কিন্তু বিসিএস এর ক্ষেত্রে করা যাবে না। যদি বিসিএস এর ক্ষেত্রে করেন তাহলে কিন্তু আপনার মার্ক কাটা যাবে বা আপনি 0 মার্কও পাইতে পারেন। তো কেন? কারণ হচ্ছে দেখেন এসএসসি এইচএসসি তে মার্ক থাকতো 1, তখন এটা কিন্তু ভুল হিসেবে কনসিডার করা হতো না। বাট বিসিএস এর রিটেন পরীক্ষায় আপনি যদি প্যাসেজ থেকে যে প্রশ্নগুলো করা হবে এর উত্তরগুলো যদি প্যাসেজ থেকেই, মানে প্রশ্নগুলোর উত্তর আসলে প্যাসেজেই থাকবে কিন্তু উত্তরগুলো প্যাসেজ থেকে হুবহু যদি কপি করে লিখেন, এইখানে কিন্তু একদম 0 মার্ক পাবেন। উত্তরটা লিখতে হবে তাহলে কিভাবে? সম্পূর্ণ নিজের ভাষায়। আচ্ছা, নিজের ভাষায় কিভাবে লিখবেন আমি একটা এক্সাম্পল দিই। এইটা খুব ভালোভাবে বুঝেন যে এই জিনিসটা অনেকে আসলে কঠিন মনে করে। নিজের ভাষায় কিভাবে লিখবেন? ধরেন প্যাসেজে একটা বাক্য এইভাবে আছে, গোয়িং দেয়ার আই স হিম। এই বাক্যটা আপনাদের বিসিএস এ যে প্যাসেজটা আসছে ওই প্যাসেজে এই বাক্যটা আছে, গোয়িং দেয়ার আই স হিম। এটার মানে কি? এটার মানে হলো সেখানে যাওয়ার পর আমি তাকে দেখেছিলাম। এখন ধরেন আপনার ওই প্যাসেজ থেকে একটা প্রশ্ন দিছে, ওই প্রশ্নের উত্তর হচ্ছে এই বাক্যটা। আপনি যদি এটা হুবহু লিখেন তাহলে আপনি 0 মার্ক। তো এই বাক্যটাই আপনাকে তাহলে নিজের ভাষায় লিখতে হবে ওই প্রশ্নের উত্তর হিসেবে। কিভাবে লিখবেন? এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখেন, when I went there when I went there যখন আমি সেখানে গিয়েছিলাম, I saw him, আমি তাকে দেখেছিলাম। তাহলে সেম বাক্য, অর্থ সেম বাট স্ট্রাকচারটা ডিফারেন্ট। এটা ছিল সিম্পল বাক্য, এটাকে আমরা কমপ্লেক্স বাক্যে কনভার্ট করে ফেলছি। এই তো অনেক সময় সিম্পল প্যাসেজে সিম্পল থাকলে আপনি কমপ্লেক্স করবেন, প্যাসেজে কমপ্লেক্স থাকলে আপনি সিম্পল করবেন বা লিঙ্কার ইউজ করবেন। লিঙ্কার মানে যে বিকজ, তারপর অ্যাজ, তারপর হচ্ছে বাট, এইগুলোকে আমরা অ্যাকচুয়ালি, নরমালি এগুলোকে বলে লিঙ্কার বা কানেক্টর। কনজাংশন ইউজ করবেন, একটু এদিক সেদিক করে আপনারা হচ্ছে নিজের ভাষায় উত্তরটা লিখবেন, কিন্তু হুবহু বাক্য লেখা সম্পূর্ণ নিষেধ। আচ্ছা,
এবার আসা যাক প্যাসেজ থেকে উত্তরগুলো কিভাবে লিখবেন। আচ্ছা, এই জিনিসটা বোঝার জন্য আমি একটু বিসিএস এর একটা প্রশ্ন একটু ডাউনলোড করি, তাহলে খুব বেশি সুবিধা হবে। হ্যাঁ, একটু ওয়েট করেন। আচ্ছা, ওকে। ওকে, এটা আমাদের হচ্ছে ইংলিশ প্রশ্ন। আমরা একটু দেখি যে আসলে আমরা প্রশ্নের উত্তরগুলো আসলে কিভাবে খুঁজবো। কেমন? আচ্ছা, এই যে এটা হচ্ছে ইংলিশ প্রশ্ন। হ্যাঁ, আমরা একটু ডাউনলোড করি। আই হোপ সো ডাউনলোড হবার কথা। আচ্ছা, ওকে। আচ্ছা, আমরা যদি একটু প্রশ্ন দেখি, যেমন হচ্ছে এখানে একটু খেয়াল করেন। এই যে এটা হলো একটা প্যাসেজ। আহ, এই প্যাসেজটা প্রায় 500 ওয়ার্ডের একটা প্যাসেজ থাকবে। কেমন? আচ্ছা, এই যে প্যাসেজ প্রায় 500 ওয়ার্ডের প্যাসেজ, বিশাল বড় একটা প্যাসেজ। হ্যাঁ, আচ্ছা, এখানে এই যে প্রশ্নের উত্তর আছে, প্রশ্ন উত্তর আছে। দেখেন 10টা প্রশ্ন আছে, 3 মার্ক করে, মোট মার্ক হচ্ছে কত? 30। এখন আমরা এই যে এখানে মোট 10টা প্রশ্ন আছে, এ নাম্বার প্রশ্নের উত্তর, যেমন ডিফাইন রিভার্স ব্রেইন ড্রেন, ধরেন এ নাম্বার প্রশ্নের উত্তর বি এবং সি, এই তিনটা প্রশ্নের উত্তরগুলো প্যাসেজে কিভাবে থাকবে এটা একটু আমরা বোঝার চেষ্টা করি। তো আমরা ধরে নিলাম এ নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে এই যে এই জায়গাটাতে আছে। এ নাম্বার প্রশ্নের উত্তর এই অংশটুকুতে আছে, আর বি নাম্বার প্রশ্নের উত্তর আছে হচ্ছে এই যে এই অংশটুকুতে। তাহলে এ নাম্বার প্রশ্নের উত্তর আছে এখানে, আর সি নাম্বার প্রশ্নের উত্তর আছে এখানে। তাহলে বি নাম্বার প্রশ্নের উত্তর কই থাকবে? বি নাম্বার প্রশ্নের উত্তর থাকবে এই যে একদম মাঝখানে। অর্থাৎ বিষয়টা হলো, আপনি যদি এ নাম্বার প্রশ্নের উত্তরটা বের করতে পারেন সামহাও, এখানে এ নাম্বার প্রশ্নের উত্তর আছে, আর সি নাম্বার প্রশ্নের উত্তর আছে হচ্ছে এই জায়গাটাতে। তাহলে বি নাম্বার প্রশ্নের উত্তরটা থাকবে এ এবং বি, সি নাম্বার প্রশ্নের উত্তর যেখানে আছে ঠিক তার মাঝখানে থাকবে। এর মানে হলো, যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হলো, উত্তরগুলো অর্থাৎ আমাদের বিসিএস এ যে প্যাসেজ থাকবে, প্যাসেজ থেকে যে প্রশ্নগুলো থাকবে, প্রশ্নের উত্তরগুলো
সিকোয়েন্সিয়াল আকারে থাকবে, অর্থাৎ এ প্রশ্নের উত্তরটা উপরে আছে আর বি প্রশ্নের উত্তরটা একদম শেষে আছে, সির মাঝে আছে, এরকম হবে না। প্রথমে প্যাসেজে এর উত্তরটা থাকবে, ওই প্যাসেজের মধ্যে এরপর বি এর উত্তরটা থাকবে, তারপর ওই প্যাসেজে সি এর উত্তরটা বি এর পরের অংশে থাকবে। বিষয়টা বোঝা গেল? আচ্ছা, তাহলে পুরো প্যাসেজ আগে না পড়ে এইজন্য আমরা সরাসরি প্রশ্ন পড়বো আগে, কারণ ওই প্রশ্নের একটা প্রশ্নের উত্তর যদি আপনি বের করতে পারেন, পরের প্রশ্নের উত্তরগুলো খুব সহজ, যেহেতু উত্তরগুলো প্যাসেজে সিকোয়েন্সিয়াল থাকে, সিকোয়েন্স আকারে দেওয়া থাকে, কাজে এই ক্ষেত্রে প্রশ্নের উত্তরগুলো বের করা অনেক বেশি সহজ হয়। তো আপনি এই জন্য যেটা আমরা করব সেটা হলো একেবারে দুই তিনটা প্রশ্ন একেবারে দেখে নিব এবং উত্তর পাওয়ার সাথে সাথে পেন্সিল দিয়ে, কলম দিয়ে দাগাবো না, বাট পেন্সিল দিয়ে দাগাবো। আর যখন উত্তরগুলো লিখবো, লেখার আগে আমরা রিচেক করে নিব যে আসলে এক্সাক্ট উত্তরগুলো আমরা লিখছি কিনা। ওকে, এটা হলো মোটামুটি প্রশ্ন খোঁজার এবং লেখার কৌশল। এরপর হচ্ছে আমরা যে প্রশ্নগুলো থাকবে, এই প্রশ্নসূচক শব্দ অনুযায়ী উত্তরগুলো আসলে কিভাবে লিখতে হবে। যেমন প্যাসেজটা পড়ার পর যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলো যদি হোয়াট দ্বারা শুরু হয়, তাহলে আমরা উত্তর কি লিখবো। যেমন হচ্ছে একটা প্যাসেজ থেকে এরকম একটা প্রশ্ন আছে, হোয়াট ইজ দ্য মেইন রিজন ফর ক্লাইমেট চেঞ্জ। তাহলে ক্লাইমেট চেঞ্জ যে জন্য প্রধান কারণ সমূহ কি, তখন আমরা লিখবো দ্য মেইন রিজন ফর ক্লাইমেট চেঞ্জ অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ ইজ। তাহলে এইটা হবে হচ্ছে স্ট্রাকচার। তাহলে হোয়াট দ্বারা যে প্রশ্নই থাকুক না কেন, আমরা ওই প্রশ্নের উত্তর শুরু করার আগে ফরমেশন হবে বা স্টার্টিংটা হবে ওয়ান কাইন্ড অফ এইরকম, ঠিক আছে। আর যদি আমাদের আরেকটা বিষয় খুব খেয়াল করতে হবে, পরীক্ষায় একটা কথা বলি, ছাত্রদের আসলে আপনাদের খাতাগুলো মার্ক আউট করার জন্য আসলে খুব বেশি সময় থাকে না, খুব অল্প সময় হয়। তো ওনারা যেই জিনিস পিন পয়েন্ট গুলো দেখেন সেটা হলো এই যে প্রশ্নগুলো যেভাবে করা হয়েছে, আপনি প্রশ্নের উত্তরগুলো কিভাবে লিখতেছেন। আরেকটা যে বিষয়টা দেখে সেটা হলো প্রশ্নগুলো যদি এক বচনে থাকে, তাহলে আপনি কি উত্তরগুলো এক বচনে লিখতেছেন। আবার প্রশ্নগুলো যদি বহু বচনে থাকে, তাহলে আপনি উত্তরগুলো বহু বচনে লিখতেছেন কিনা। দেখেন সেম প্রশ্ন, হোয়াট ইজ দ্য মেইন রিজন ফর দ্য ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জের প্রধান কারণ কি, তাহলে ইজ আছে, তাহলে উত্তরটাও কি হবে, ইজ দেওয়া শুরু করতে হবে। এই যে যেমন আমরা ইজ দেওয়া শুরু করতে, আবার দ্য মেইন রিজনস, এখানে কিন্তু রিজন নাই, রিজনস আছে, মানে কারণ সমূহ কি কি অ্যাকর্ডিং টু দা, যেমন হোয়াট আর দ্য মেইন রিজনস ফর ক্লাইমেট চেঞ্জ, এখানে কিন্তু আর আছে ভার্ব হিসেবে প্লুরাল আর রিজনস আছে, তখন এই ভার্বটাও কিন্তু আর হবে। এইগুলো বেসিক জিনিস, এইগুলোতে ভুল করলে আপনি কিন্তু মার্ক কমে যাবে, আপনার মার্ক কমে যাবে। ওকে, এরপর আরেকটা জিনিস খেয়াল করতে হবে, প্যাসেজটার থেকে যে প্রশ্নগুলো করা হয়েছে, প্রশ্নগুলো হচ্ছে কোন টেন্সে করা হয়েছে। যেমন হোয়াট ওয়াজ আর দ্য মেইন রিজন ইন দ্য প্রি ইন্ডাস্ট্রিয়াল এরা, তাহলে প্রশ্ন পাস্টে আছে, উত্তরগুলোতেও অবশ্যই পাস্টে করতে হবে, ওয়াজ ওয়ার দ্বারা করতে হবে। কেমন? আচ্ছা, এরপর প্রশ্নগুলো যদি হাউ, হোয়াই, হোয়ার বা নেম অফ দ্য এরিয়াস, এই ওয়ার্ড গুলো, এই কিওয়ার্ড গুলো দ্বারা যদি কোনো প্রশ্ন করা হয় প্যাসেজ থেকে, তাহলে আমরা উত্তরগুলো করব এইভাবে। যেমন টেকনোলজিক্যালি অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ ক্যান বি পসিবল কজ অফ কনসার্ন বাই, বাইয়ের পর আমরা হচ্ছে ভার্ব প্লাস আইএনজির একটা ফরম্যাট দাঁড় করাবো, ফরম্যাট দাঁড় করে আমরা উত্তরগুলো লিখবো। আচ্ছা, আর যদি হোয়াই থাকে, হোয়াই দ্বারা যদি কোনো প্রশ্ন করা হয়, তাহলে সেই ক্ষেত্রে উত্তরে সিন্স বা বিকজ বসবে। হোয়ার দ্বারা যদি প্রশ্ন করা হয় সেই ক্ষেত্রে ডিউরিং বসবে, উত্তরের ক্ষেত্রে ডিউরিং মনসুন ওয়ার্কার্স গো টু ডট ডট ডট। আবার নেম অফ এরিয়াস দ্বারা যদি কোনো প্রশ্ন করা হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের উত্তরটা শুরু করতে হবে এইভাবে, দ্য এরিয়াস ওয়ার দ্য গভর্নমেন্ট ক্যান ইম্পোজ স্ট্রিক্ট রুলস ফর দ্য বেটারমেন্ট অফ সোসাইটি আর। আচ্ছা, তাহলে বিষয়গুলো আশা করি বুঝা গেল। আচ্ছা, এবার আসা যাক হচ্ছে
শিরোনাম নির্বাচন এবং হচ্ছে ভোকাবুলারি। এটা আমরা হচ্ছে যদি আমাদের কোনো সংবাদপত্রের শিরোনাম লিখতে বলে পরীক্ষার প্রশ্ন থেকে, যেমন প্রশ্ন করছে যে একটা শিরোনাম লিখুন, সেই শিরোনামগুলো কেমন হবে? শিরোনামগুলো হবে কখনোই ফ্রেজ আকারে। আচ্ছা, ফ্রেজ আমরা হচ্ছে ফ্রেজ, ফ্রেজ আমাদের হচ্ছে পড়ার কথা। আপনারা যারা ক্লাস করছেন, আপনারা যারা, ফ্রেজ কাকে বলে? আচ্ছা, এটা একটু বুঝাই। যেমন ধরেন the seeking of knowledge। এই যে এটাকে বলবো হচ্ছে আমরা একটা ফ্রেজ। ফ্রেজ বলা হয় যেখানে সাবজেক্ট এবং মেইন ভার্ব থাকবে না, সেটাকে আমরা ফ্রেজ বলি। ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ, অর্থাৎ দুই বা ততোধিক শব্দ মিলে যদি একটা শব্দগুচ্ছ তৈরি করে এবং সেটা যদি একটা বাক্য না হয়, তখন ওই শব্দগুচ্ছকে আমরা বলি ফ্রেজ। যেমন এখানে কি কোনো সাবজেক্ট আছে, দ্য সিকিং অফ নলেজ, বা এখানে কি কোনো ভার্ব আছে? নাই, কাজে এটা একটা বাক্য না। কিন্তু এটা আবার ওয়ার্ডও না, ওয়ার্ড মানে এটা একটা শব্দ, কিন্তু এটা আবার শব্দগুচ্ছ, মানে এটা হচ্ছে একটা ফ্রেজ। তো ফ্রেজ আকারে লিখতে হবে। যেমন ক্লাইমেট ক্যাটাস্ট্রফি, দ্য ডেঞ্জার এহেড। ক্লাইমেট ক্যাটাস্ট্রফি মানে কি? জলবায়ু বিপর্যয়, দ্য ডেঞ্জার এহেড মানে জলবায়ু বিপর্যয়, বিপদের দিকে। এটা হলো এটার মিনিং। তারপর হচ্ছে প্যান্ডামিক, হোয়াট উই লার্ন ফ্রম আওয়ার মিস্টেক। এই যে শিরোনামগুলো ফ্রেজ আকারে দিতে হবে এবং অ্যাভয়েড করতে হবে সেটি যেন বাক্য না হয়। আরেকটি বিষয় আমাদের খুব ভালো করে খেয়াল করতে হবে, সেটা হলো এই যে আমরা যে সংবাদপত্রের শিরোনাম লিখব, এই শিরোনাম লিখতে গিয়ে যে ওয়ার্ড গুলো ব্যবহার করবে শিরোনামে, ওই ওয়ার্ড গুলোর প্রত্যেকটা ওয়ার্ডের আদ্যাক্ষর ক্যাপিটাল লেটার লিখবো। যেমন এখানে খেয়াল করেন, ক্লাইমেট ক্যাটাস্ট্রফি, ক্লাইমেটটা সি ক্যাপিটাল লেটার, ক্যাটাস্ট্রফি সি ক্যাপিটাল লেটার, দা ক্যাপিটাল লেটার, ডেঞ্জার ডি ক্যাপিটাল লেটার, এহেডের এ ক্যাপিটাল লেটার। বিষয়টি কি বোঝা গেল? এবং আমরা চেষ্টা করব আর্টিকেল অর্থাৎ এ এন্ড দা দিয়ে শিরোনাম না শুরু করার। আর বাক্যের মতো করে লেখা যাবে না। একটা বাক্য যেরকম ভাবে আমরা লিখি সেইভাবে কখনোই শিরোনামগুলো লেখা যাবে না। এবং আরেকটা বিষয়, এই ক্যাপিটাল লেটারের মধ্যে যদি কোনো প্রিপজিশন বা কনজাংশন থাকে, সেগুলো কিন্তু ছোট হাতে লিখলেও হবে। যেমন প্যান্ডামিক, হোয়াট উই লার্ন ফ্রম, এখানে দেখেন ফ্রম এটা প্রিপজিশন, এই জন্য এফটা কিন্তু ছোট হাতে। কেমন? এগুলো স্মল লেটারে দিতে হবে। আর আমরা যে টাইটেলটা দিব, এটাতে কেন সার্থক, এটা প্যাসেজের আলোকে এক দুই বাক্যে আমরা বুঝায় লিখবো। এবং এই টাইটেল বা শিরোনাম যেটা লিখবো সেটা হচ্ছে আমরা নীল কালি দিয়ে আন্ডারস্কোর করে দেব। ওকে, এবার আসা যাক হচ্ছে পার্টস অফ স্পিচ ট্রান্সফরমেশন বা ভোকাবুলারি, এইটা আমরা কিভাবে লিখবো। আচ্ছা, এখানে একটা বিষয় বলি, যেমন আমি একটু 46তম বিসিএস এর প্রশ্নটা দেখাই পার্টস অফ স্পিচ অংশে। আচ্ছা, 46তম বিসিএস এর ট্রু ফলস আসলে এটা খুব সহজ আর কি। এই যে, আচ্ছা, এই যে আমরা দেখতে পাচ্ছি যে 4 নাম্বার প্রশ্ন দেখেন, প্রশ্নগুলো এইভাবে আসছে, চেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ডস অ্যাজ ডিরেক্টেড এন্ড মেক সেন্টেন্স উইথ দ্য চেঞ্জ ওয়ার্ডস। মানে এই যে ওয়ার্ড দেওয়া আছে, এই ওয়ার্ড গুলোকে ওরা হচ্ছে কি করতে বলছে, এই ওয়ার্ড গুলোকে, এই ওয়ার্ড গুলোর পার্টস অফ স্পিচ চেঞ্জ করতে বলছে। যেমন যেমন হোম, এটাকে অ্যাডভার্ব করতে বলছে। অপরচুনিটি, এটাকে অ্যাডজেক্টিভ করতে বলছে। সো এইগুলো আমরা আসলে লিখবো কিভাবে? এইগুলো আমরা একটা কাজ করব, আমরা ছক করে লিখবো। যেমন আমি একটু দেখাই তাহলে খুব বেশি ভালো হবে। হুম, যেমন হোম, আচ্ছা, ছকটা হবে এরকম।
এই এই আচ্ছা, এখানে এখানে দিব হচ্ছে ওয়ার্ড, কেমন, এইটা এইটা ওয়ার্ড হিসেবে যেমন থাকলো হচ্ছে ডেঞ্জার, বিউটিফুল, সিলেক্ট, এসিএলইসিটি সিলেক্ট। আচ্ছা, তো এটা দেখলাম হচ্ছে নাউন, তারপরে লিখলাম হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপর লিখলাম হচ্ছে ভার্ব, তারপর লিখলাম হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা, তো যেমন ডেঞ্জার ওয়ার্ডটাকে আমাদের হচ্ছে ভার্ব করতে বলছে, তাহলে আমরা এই যে এই অংশে যেটা এটা ভার্ব করতে বলছে, তাহলে এটাকে আমরা লিখব হচ্ছে ইন ডেঞ্জার, ইএন ডিএনজি, ইন ডেঞ্জার। বিষয়টা কি বোঝা গেল? বিউটিফুল, এটাকে হচ্ছে নাউন করতে বলছে, তাহলে আমরা এটা নাউনের অপশনে লিখব বিউটিফিকেশন, বিউটিফিকেশন। সিলেক্ট, এটাকে হচ্ছে কি করতে বলছে? এটাকে নাউন করতে বলছে, তাহলে সিলেকশন, সিলেকশন। এই যে এইভাবে আমরা বক্স আকারে লিখব। আপনারা চাইলে অন্যভাবে লিখতে পারেন, কিন্তু বিষয়টা হলো কি, আপনার খাতাটা যে কাটবে, আপনার মানে যে হচ্ছে কি বলবো এটাকে, আপনার খাতাটা যে এক্সামাইন করবে, আপনার খাতাটা যদি ঝকঝকা থাকে এবং পরীক্ষকের মন জয় করতে পারেন, অর্থাৎ সে যদি সহজে আপনার সবকিছু বুঝে ফেলতে পারে, তখন আপনার মার্ক পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি তৈরি হয়ে যায়। আচ্ছা, সো আমরা লিখবো এইভাবে, পার্টস অফ স্পিচ বা ট্রান্সফরমেশন বা ভোকাবুলারির জন্য আমরা এইভাবে লিখবো। তো ছক তৈরি করে লিখবো। আর ভোকাবুলারির জন্য আমি এইটা বলছি এর আগে যে দৈনিক 5 থেকে 10টা শব্দের পার্টস অফ স্পিচ ইন্টারচেঞ্জ করবেন। আমরা করব বিশেষ করে যে লিবারেশন ওয়ার্ড, ক্লাইমেট চেঞ্জ, এনভায়রনমেন্ট সংক্রান্ত শব্দগুলো একটু বেশি বেশি পড়বো। আর ভোকাবুলারির জন্য ব্যারন্সের, এটাই যে আমি একটু ভুলে গেছিলাম, ব্যারন্সের 333টা ওয়ার্ডস, আর দ্য ডেইলি স্টারের যে সম্পাদকীয়, এটা নিয়মিত পড়লেই মোটামুটি ভোকাবুলারি নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না, আই থিংক সো। ওকে, এবার আসা যাক হচ্ছে সামারি। আমরা সামারি কিভাবে লিখবো? আচ্ছা, এটা একটা ইন্টারেস্টিং গল্প বলি। আমার একজন ফ্রেন্ড, তো তার একটা জবের পরীক্ষায় সে সামারি লিখছিল। আচ্ছা, সামারিটা ধরেন, সামারি তো বেসিক্যালি পরীক্ষার প্রশ্নে একটা প্যাসেজ দেওয়া থাকে, হ্যাঁ। তো প্যাসেজটা ধরে নিলাম ছিল হচ্ছে 150 ওয়ার্ডের একটা প্যাসেজ ছিল। এই প্যাসেজটা পড়ে তাকে হচ্ছে কি লিখতে বলছে? সামারি লিখতে বলছে। এখন 150 ওয়ার্ডের একটা প্যাসেজের সামারি লিখলে সামারি কয়টা ওয়ার্ডের হবে? সর্বোচ্চ 3টা বাক্য। 3টা বাক্যে আর কয়টা ওয়ার্ড থাকবে? তো ধরে নিলাম হচ্ছে 30টা। 30 ওয়ার্ডের সামারি হবে। কিন্তু সে হচ্ছে 150 ওয়ার্ডের একটা প্যাসেজ দেয়া আছে, সে সামারি লিখছে হচ্ছে 3 পৃষ্ঠা। মানে ওয়ান কাইন্ড অফ 300 ওয়ার্ডের সামারি লিখছে। আচ্ছা, বলেন তো সে কি মার্ক পাবে? সে কোনো মার্ক পাবে না, সে মার্ক পাবে হচ্ছে 0। এখন প্রশ্ন হলো, সে বেশি লিখেও কেন 0 পাইল? 0 পাইল কারণ সে আসলে প্রশ্ন বুঝেই নাই। সামারি মানে কি? সামারি মানে হলো সারাংশ বা সার সংক্ষেপ। যারা আমরা বুঝি না বিষয়টা বা কম আইডিয়া ছিল, তারা একটু বুঝে নিই যে সামারি মানে হলো সার সংক্ষেপ। কোন একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজ যত বড়ই হোক না কেন, সামারি লিখতে হলে সর্বোচ্চ 2-3টা বাক্যের মধ্যে লিখে ফেলতে হবে, কেমন? আর সামারি লিখতে গিয়ে আপনি পরীক্ষার খাতায় রাফ করতে পারবেন। এখন প্রশ্ন হলো যে বিসিএস এর খাতায় কি রাফ করা যায়? উত্তর হচ্ছে যায়। বিসিএস এর পরীক্ষার যখন খাতা দেওয়া হবে আপনাকে রিটেন পরীক্ষায়, তখন দেখবেন ফার্স্ট পৃষ্ঠার অপোজিট পৃষ্ঠায় নির্দেশনা দেওয়া থাকে, অর্থাৎ আপনি কিভাবে কি করতে পারবেন না পারবেন। ওইখানে একটা পয়েন্টে লেখা থাকে যে চাইলে খাতায় রাফ করতে পারবেন। রাফ কেন করব?
ধরেন আপনার খাতার হচ্ছে এই যে দুইটা পার্ট, এটা হচ্ছে বাম পার্ট, এটা হচ্ছে ডান পার্ট। তো আপনি বাম পার্টে খুব সুন্দর মতো হচ্ছে রাফ করবেন, রাফ করে জাস্ট এক টানে কেটে দিবেন, কেটে দিয়ে ডান পার্টে সামারিটা লিখবেন। এতে পরীক্ষক বুঝবেন যে আপনি এই সামারিটা লেখার জন্য এট লিস্ট খুব ভালো একটা ওয়ার্কআউট করছেন বা চেষ্টা করছেন। তখন আপনার মার্কটা কিন্তু অনেক বেড়ে যাবে। বিষয়টা বোঝা গেল? তাহলে সামারি লেখার ক্ষেত্রে এখানে ফরম্যাট, আচ্ছা দৈর্ঘ্যটা কত হবে? ৩ থেকে ৪ বাক্যের মধ্যে লিখতে হবে এবং কম্পাউন্ড বাক্য না লিখে জটিল বাক্যগুলো ব্যবহার করার আমরা ট্রাই করব। জটিল বাক্য কি, কম্পাউন্ড বাক্য কি, এগুলো আমরা আগের ক্লাসে আমরা মানে গ্রামার ক্লাসে আমরা অলরেডি জেনে নিয়েছি। না জানলে আপনারা ওই ক্লাসগুলোতে দেখে নিন। অর্থাৎ কমপ্লেক্স বাক্যের সামারিগুলো লিখলে মার্ক বেশি পাওয়ার সম্ভাবনা থাকে। অ্যাভয়েড করব সিম্পল বাক্য লেখার। ঠিক আছে? আর ফরম্যাটটা কি হবে? এখানে এই যে খুব সুন্দরভাবে দেওয়া আছে। আমরা ধরে নিচ্ছি এটা একটা খাতা, এই যে এটা একটা পৃষ্ঠা। তাহলে এই পৃষ্ঠার উপরে একদম উপরে লিখতে হবে অ্যানসার টু দ্য কোশ্চেন নং এত, উপরে একটা টাইটেল দিতে হবে। অর্থাৎ আপনি যে পুরো প্যাসেজটা পড়লেন, পড়ে আসলে এই প্যাসেজটা কিসের উপর? ওটা কি ক্লাইমেট চেঞ্জের উপর? ওটা কি ওয়্যার লিবারেশন ওয়্যারের উপর, নাকি ওইটা কি হচ্ছে ইন্টারন্যাশনাল পলিটিক্স এর উপর? যেটাই হোক না কেন, ওই প্যাসেজটা পড়ে খুব সুন্দর একটা টাইটেল বা হেডলাইন বা শিরোনাম, একটা সংবাদপত্রের শিরোনাম থাকে না, একটু আগেই তো আমরা শিখলাম কিভাবে টাইটেল বা হেডলাইন বা শিরোনাম লিখতে হয়, কেমন পত্রিকার শিরোনাম কিভাবে লিখতে হয়, ওইভাবে ফ্রেজ আকারে শিরোনাম লিখে সামারি লিখবেন ৩ থেকে ৪টা বাক্যের মধ্যে এবং শেষে ১-২টা কমেন্ট, এটা আপনার নিজের অপিনিয়ন বা নিজের বক্তব্য ওই প্যাসেজটার উপরে কি সেটা লিখবেন। যেমন ধরেন ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে একটা সামারি আসছে, আর একটা প্যাসেজ ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে লেখা আছে, জলবায়ু পরিবর্তন, এটার উপরে সামারি লিখতে বলল। তাহলে প্রথমে একটা টাইটেল দেব। টাইটেলটা কেমন হতে পারে? টাইটেলটা হবে ক্লাইমেট চেঞ্জ দ্য ইম্পর্টেন্ট থিং অফ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড। তাহলে ক্লাইমেট চেঞ্জ, ওখানে একটা সেমিকোলন, তারপর দ্য ইম্পর্টেন্ট থিং অফ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড, অর্থাৎ জলবায়ু পরিবর্তন বর্তমান বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে আন্ডারলাইন করব নীল কালি দিয়ে। তারপর সামারি ৩-৪ বাক্যে লেখার পরে আমার নিজের একটা কমেন্ট যুক্ত করব যে আচ্ছা ক্লাইমেট চেঞ্জ, তাহলে আমার অপিনিয়ন, my opinion that to resolve this problem we should accept some necessary steps according to the government holding। এই যে এরকম করে আপনার নিজের একটা অপিনিয়ন জুড়ে দিলেন, বাস আর কিছু করতে হবে না। 20 মার্কস আশা করা যায় খুব ভালো মার্ক আমার ক্যারিয়ার করবেন। আর যদি ওই যে আমার ওই বন্ধুর মতো সামারি লিখতে বলছে সারাংশ, যেটা না লিখে আপনি লিখতেছেন হচ্ছে গরুর রচনা, একটার পর একটা লিখতেছেন, এটা কিন্তু করা যাবে না। বিষয়টা বোঝা গেল? ওকে, এবার আসা যাক হচ্ছে সম্পাদকের নিকট হচ্ছে লেটার অফ এডিটর। এটাতে 20 মার্ক থাকে। লেটার নির্বাচনের জন্য, চিঠি লেখার জন্য আপনি যেটা করবেন, ধরেন আচ্ছা এটা যদি এই যে খাতার পৃষ্ঠা হয়, তো এটা হচ্ছে বাম দিকের পৃষ্ঠা, এটা হচ্ছে ডান দিকের পৃষ্ঠা। তো লেটার লেখা শুরু করবেন বাম দিকের পৃষ্ঠা থেকে, শেষ করবেন ডান দিকের পৃষ্ঠায়, এটা বেশি বেটার। তো এই লেটার লিখতে গিয়ে আমরা পত্রিকার নামটা লিখতে ভুল করি। যেমন ডেইলি সান পত্রিকার আগে কিন্তু দা লেখা নাই, দা লেখা নাই, কিন্তু আপনি লিখছেন দা ডেইলি সান। আবার দা ডেইলি স্টার, ডেইলি স্টারের আগে কিন্তু দা লেখা আছে, দা ডেইলি স্টার। সো কেউ যদি দা বাদ দিয়ে শুধু ডেইলি স্টার লেখেন সেটাও ভুল, আবার ডেইলি সানের আগে দা নাই কিন্তু আপনি দা যুক্ত করে দিয়েছেন সেটাই ভুল, সেটাও ভুল। কাজী পত্রিকার নামটা কারেক্টলি লিখতে হবে। এবং যেহেতু লেটারে ডিয়ার এডিটর বা ডিয়ার অমুক ডিয়ার তমুক সব লিখতে হয়, সেই ক্ষেত্রে ডিয়ার স্যার না লিখে নিরপেক্ষ থাকার জন্য আপনি লিখবেন হচ্ছে ডিয়ার এডিটর। কেমন? ডিয়ার এডিটর। আর পৃষ্ঠা নির্বাচনের ক্ষেত্রে তো বললাম যে বাম পৃষ্ঠা থেকে শুরু করবেন এবং ডান পৃষ্ঠায় শেষ করবেন। আর চিঠি অবশ্যই প্যারা প্যারা করে লিখতে হবে। প্যারাটা কত লাইন পর পর দিবেন? ৫-৬ লাইন পর পর একটা প্যারা দিবেন। ৫-৬ লাইন পর পর একটা প্যারা দিবেন এবং অবশ্যই চিঠি শেষে সুন্দর করে একটা খাম জুড়ে দিতে হবে, কারণ চিঠিটা আসলে আপনি পাঠাবেন কোথায়?
এটা তো লিখতে হবে। আচ্ছা, তাহলে এই বিষয়গুলো আপনাদের খেয়াল করতে হবে। আর পত্রিকা হিসেবে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, ইত্তেফাক, দ্য ডেইলি অবজারভার ইত্যাদি নাম ব্যবহার করা যেতে পারে। এটা আপনার ইচ্ছা, যেটা আপনি ব্যবহার করতে পারেন। ওকে, এবার আসা যাক হচ্ছে ট্রান্সলেশন, যে 50 মার্ক ট্রান্সলেশনে আমরা জানি হচ্ছে মোট ইংলিশ টু বাংলা 25, বাংলা টু ইংলিশ 25, আর বাংলা প্রথম অথবা দ্বিতীয় পত্রে 15 মার্কের ট্রান্সলেশন থাকে, মোট হচ্ছে 65 নাম্বার। এই পুরো ট্রান্সলেশনে হাইয়েস্ট মার্ক তোলার জন্য আপনার স্ট্র্যাটেজি কি হবে? আপনার স্ট্র্যাটেজি, প্রথম স্ট্র্যাটেজি হবে বিগত বছরে যে ট্রান্সলেশন গুলো আসছে, যেমন 35তম বিসিএস থেকে একদম 50তম বিসিএস পর্যন্ত বাংলা এবং ইংরেজিতে যে ট্রান্সলেশন গুলো আসছে, এইগুলো রেগুলার বেসিসে প্রচুর প্র্যাকটিস করা। এরপর পত্রিকার যে সম্পাদকীয় আছে, এই সম্পাদকীয়, প্রথম আলো পত্রিকার যে সম্পাদকীয়, ওইটা বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করবেন। দ্য ডেইলি স্টার পত্রিকার যে সম্পাদকীয়, ওইটাতে ইংলিশে লেখা থাকে, ডেইলি স্টার ইংরেজি পত্রিকা, ওইটা ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করবেন। আরেকটা বিষয়, এই সম্পাদকীয় যদি প্রত্যেকদিন রেগুলার পত্রিকা কেনা আপনার জন্য সম্ভব না হয়, তাহলে প্রতি মাসে মাইন্ড সম্পাদকীয় নামে একটা প্রকাশনা, একটা বই বের হয়। ওই বইয়ে পুরো এক মাসের সম্পাদকীয় কোন পত্রিকায় কি ছিল, মানে বড় বোল্ড পত্রিকাগুলোতে কি কি সম্পাদকীয় ছিল, এগুলো লেখা থাকে। আপনি এটা কিনে নিলেও হবে। আরেকটা বিষয় অনুবাদের জন্য, অনুবাদ বেসিক্যালি লিবারেশন ওয়ার, অর্থনীতি সম্পর্কিত অনুবাদগুলো যেহেতু সবথেকে বেশি আছে, কাজে ওই রিলেটেড প্যাসেজ, প্যারাগ্রাফ বা ওই রিলেটেড যে প্রবন্ধ বা ওই রিলেটেড যে লেখা জোখাগুলো, এইগুলো আপনারা বেশি বেশি প্র্যাকটিস করে যাবেন ইনশাআল্লাহ, তাহলে অনুবাদে ভালো করতে পারবেন। ওকে, এবার আসা যাক হচ্ছে লাস্ট, হচ্ছে রচনা লিখন কৌশল। রচনা লিখন, যেহেতু এখানে এসে বা কম্পোজিশন এখানে 50 মার্ক থাকে, রচনা লেখার ক্ষেত্রে আমি বলি, আমি আপনাদের পিডিএফ করে কোন কোন টপিকের উপর আপনি মোট টপিক সিলেক্ট করবেন হচ্ছে 25 থেকে 30টা। তো রচনা 25 থেকে 30টা টপিক কই থেকে পাবো? বিগত বছরের, অর্থাৎ বাংলা হোক বা ইংরেজি হোক, যেই বিষয় হোক না কেন, বিগত বছরের রচনাগুলো যে যে বিষয়ের উপর আসছে, এরকম 25 থেকে 30টা বিষয় আপনি সিলেক্ট করবেন। করে ওই বিষয়গুলোর উপর, প্রত্যেকটা বিষয়ের উপর কমপক্ষে 5টা করে ডেটা এবং 5টা করে রেফারেন্স, বা 5টা করে ডেটা, 5টা করে কোটেশন, এগুলো লিখে রাখবেন। এগুলো প্রতিদিন একটু 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 করে মুখস্থ করবেন। এতে করে হবে কি, আপনার যে বিষয়ে প্যারাগ্রাফ বা প্যাসেজ আসুন না কেন, আপনার কমন আসবে। হুবহু কমন না আসলে ওর আশেপাশে দিয়ে যাবে। কাজে এই বিষয়টা আপনাদের করতে হবে। রচনায় অবশ্যই ডেটা এবং কোটেশন দিতেই হবে। এই কাজটা করলে মার্ক বেশি পাওয়ার সম্ভাবনা থাকবে। আর ডেটা, যেমন ধরেন ওয়ার লিবারেশন, স্বাধীনতা দিবস সম্পর্কে একটা রচনা আছে, তাহলে স্বাধীনতা দিবস সম্পর্কে, আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে, ধরেন পৃথিবীর বিভিন্ন গুণীজন কি কি কমেন্ট করছিলেন, এইগুলোকে বলা হবে রেফারেন্স। এইগুলো যখন আপনি ওই এসেতে লিখবেন খাতায়, পরীক্ষার খাতায়, তখন ওইগুলো নীল কালিতে মার্ক আউট করে দিবেন। আচ্ছা, এরপর ধরেন এই 1971 সালে যে যুদ্ধ হয়েছিল, যুদ্ধকালীন সময়ে কত তারিখে কোন আক্রমণ কোথায় হয়েছিল, এইগুলোকে আমরা বলি ডেটা। এই যে ডেটা গুলো আমরা নীল কালিতে বোল্ড করে দিব, তাহলে মার্ক বেশি আসবে। আচ্ছা, কোটেশনের জন্য নীল কালিতে ব্যবহার করব। আর পয়েন্ট লেখার ক্ষেত্রে, যেমন আমরা গতানুগতিক পয়েন্ট ব্যবহার করব না। যেমন ধরেন আমরা রচনা বা এসে কিভাবে শুরু করি, ভূমিকা, বা ইংরেজিতে হলে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনের পরে আমরা কি লিখব? প্রলগ। যখন আমরা ইন্ট্রোডাকশনের পরিবর্তে প্রলগ দিব, তখন কিন্তু যে পরীক্ষক সে একটু, মানে সে একটু গুরুত্ব দিয়ে খাতাটা কাটবে, যে না এই তো আসলে ডিফারেন্ট, তখন আপনার মার্ক পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। কনক্লুশনের পরিবর্তে আমরা কি দিব? এপিলগ। আচ্ছা, বাংলার ক্ষেত্রেও ভূমিকার না দিয়ে আমরা দিব ক্রমণিকা, উপসংহার না দিয়ে আমরা দিব চয়নিকা বা জবনিকা। এই বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে। আরেকটি বিষয়, রচনা শুরু এবং শেষটা একজন পরীক্ষক খুব ভালো করে দেখে। তো পয়েন্টের পাশাপাশি, মানে একটু ডিফারেন্ট পয়েন্টের পাশাপাশি আমরা শুরুতে এবং শেষে কোটেশন এবং ডেটা নীল কালিতে দেওয়ার চেষ্টা করব।
তাহলে শুরু এবং শেষ চমৎকার একটা কোটেশন দিয়ে শুরু করবেন এবং শেষ করবেন, এটা যেন আমাদের খেয়াল থাকে। আর এসের ক্ষেত্রে যেহেতু ওয়ার্ড ফিক্স করে দেওয়া থাকে 500 ওয়ার্ড, সেই ক্ষেত্রে মোটামুটি 5 পেজ লিখলেই 500 ওয়ার্ড হয়ে যায়, 5 পৃষ্ঠার বেশি আপনারা এসে লিখবেন না। ওকে, আচ্ছা, এবার আসা যাক হচ্ছে সাম্প্রতিক কিছু গুরুত্বপূর্ণ এসে বা কম্পোজিশনের তালিকা, যেমন হচ্ছে ইম্প্যাক্ট এন্ড রেজলিউশন অফ ওয়ার্ল্ড ওয়াইড কনফ্লিক্টস, এলডিজি গ্রাজুয়েশন এন্ড এলডিজি ট্রানজিশন, গুড গভর্নেন্স এন্ড ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, রোহিঙ্গা ক্রাইসিস, কোয়ালিটি এডুকেশন, সাবসিস্টেন্ট ডেভেলপমেন্ট রিস্ক ইন রেডিমেড গার্মেন্টস বা আরএমজি এন্টারপ্রেনারশিপ। এই যে এইগুলো জাস্ট আমরা একটু দেখে যাব, তাহলে ইনশাআল্লাহ কমন আসবে। আর 45তম বিসিএস এর প্যাটার্ন যদি দেখে, 46তম মধ্যে কিন্তু কোনো ক্লু ছিল না, অর্থাৎ একটা ছিল একটাই লিখতে হতো। 45তম মধ্যে ক্লু ছিল, অপশন ছিল। যেমন একটু বলি, ওয়ার্ল্ড রিফিউজি প্রবলেম, তো এটাতে হচ্ছে ক্লু দেওয়া ছিল, যেমন ইন্ট্রো কি হবে, ডেফিনিশন, ফ্যাক্টরস, প্রবলেম, এশিয়া ইউরোপ, সাফারিং রোল অফ ইনজুরি, কমেন্ডেশন, এরকম। বা অটোবায়োগ্রাফি অফ এ ক্রিপলড ফ্রিডম ফাইটার। ক্রিপলড মানে হচ্ছে ওই যে যারা হচ্ছে অঙ্গহানি হয়েছে আর কি, সে সকল মুক্তিযোদ্ধা। তো এরকম একটা এসে আসলে, এবং সেটাতে এই যে ক্লু দেওয়া ছিল কিভাবে লিখতে হবে। ইন্ট্রো, প্রিভিয়াস জব, মানে এই যে ফ্রিডম ফাইটার তার আগের জব কিছু ইন্সপিরেশন, এনকাউন্টার উইথ এনিমি এন্ড ক্রিপলিং ফিলিং আফটার ভিক্টরি, ড্রিম এন্ড কনক্লুশন। এরকম করে আপনাদের এসেতে ক্লু দেওয়া থাকবে যে এইভাবে এইভাবে লিখতে হবে। 46তমতে আসলে ক্লু ছিল না। আচ্ছা, ওকে, তাহলে এই মোটামুটি এসে মোটামুটি আমাদের আলোচনা একদম শেষের দিকে। আমরা এখন দেখবো যে ফ্রি হ্যান্ড রাইটিং আমরা যে সমৃদ্ধ করব, এইটা নিয়ে অবশ্য একটা আলাদা করে ক্লাস নিব, কিন্তু এখানে জাস্ট একটু বলি, প্রথমে আপনাদের ব্যাকরণগত ভুলগুলো সংশোধন করতে হবে। এটার অন্যতম ওয়ে হলো গ্রামারলি নামে একটা টুল আছে বা অ্যাপস আছে, এটা আপনারা চাইলে ফ্রি ভার্সন ইনস্টল করে নিতে পারেন ল্যাপটপে বা ফোনে, অথবা পেইড ভার্সন ইনস্টল করে নিতে পারবেন। সো যেটাই হোক না কেন, ইনস্টল করার পর ওই অ্যাপে আপনি বাক্য লিখতে থাকবেন, প্রতিদিন ডেইলি কোনো না কোনো বাক্য লিখতে থাকবেন, দেখবেন সুন্দর মতো ভুলগুলো ধরায় দিবে। আরেকটি জিনিস আমাদের করতে হবে, সেটা হলো অ্যাক্টিভ টু প্যাসিভ, এই ভয়েস ট্রান্সফরমেশন গুলো আপনাদের হচ্ছে খুব ভালো করে শিখতে হবে। যেমন সিম্পল, জুট ইজ দ্য গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ, তাহলে পাট বাংলাদেশের সোনালী আঁশ, এটা সিম্পল, এটা কি স্মার্টলি লেখা যায়। People across the world recognize jute as the golden fiber of Bangladesh. সেম বাক্য আমি আরো স্মার্ট ভাবে লিখলাম। আরেকটা বিষয় দেখেন, ডিগ্রি চেঞ্জ করে আমরা আরো সুন্দরভাবে লিখতে পারি। যেমন কি, climate change is the biggest threat in the 21st century. এটা সিম্পল, স্মার্ট ভাবে কি ভাবে লিখতে পারি, no other threat in the 21st century is as grave as climate change. সেম বাক্য, মিনিং সেম, কিন্তু স্ট্রাকচারটা টোটালি ডিফারেন্ট। আচ্ছা, আরেকটা বিষয় আমাদের করতে হবে, সেটা হলো কমা বা সেপারেটেড অ্যাপোজিটিভ ইউজ করে করে লিখতে হবে। দ্য প্রবলেম অফ চাইল্ড লেবার ক্যানট বি সলভড ওভারনাইট, এটা সিম্পল। স্মার্টলি সেম বাক্য কিভাবে লিখতে যায়, চাইল্ড লেবার এ সোসিয়েটাল কাস্ট ডাজ নট মিন এ সলিউশন ইন এ ব্লিঙ্ক অফ অ্যান আই। তাহলে দেখেন, সেম বাক্য আমরা আরো চমৎকার ভাবে লিখি। বিসিএস এ আপনি খাতায় যত চমৎকার ভাবে আপনার ওয়ার্ড, আপনার স্ট্রাকচার, আপনার প্রেজেন্টেশন তুলে ধরতে পারবেন, পরীক্ষক তত বেশি কনভিন্স হবে, তত বেশি নাম্বার দিবে। আরেকটা বিষয়, সেন্টেন্স লিঙ্কার এবং কানেক্টর বাক্যের প্রভাব সমসাময়িক বিভিন্ন ধরনের অ্যাডভান্স লিঙ্কার ব্যবহার করতে হবে। তো লিঙ্কার গুলো কি, যেমন ধরুন অ্যাজ, যেমন ধরুন বিকজ, যেমন ধরুন অ্যাকচুয়ালি, যেমন ধরুন নরমালি, যেমন এই যে এইগুলোকে বলা হয় লিঙ্কার বা কানেক্টর। তারপর হচ্ছে বিকজ, তারপর হচ্ছে আনফরচুনেটলি, তারপর হচ্ছে
এই মোটামুটি এইগুলো জাস্ট একটু এইভাবে লিখলে, গোছালোভাবে লিখলে ফুল একটা মার্ক পাওয়া যাবে। এই হলো মোটামুটি ইংরেজি 200 মার্কের পুরো সিলেবাস এবং সিলেবাস সম্পর্কিত গাইডলাইন এবং হিন্ট। আমরা একটু 46 এর প্রশ্নটা একটু আরেকবার দেখার ট্রাই করি, কেমন? আচ্ছা, তাহলে এটা হচ্ছে 46তম বিসিএস এর ইংরেজি প্রশ্ন। আশা করি ক্লিয়ারলি দেখা যাচ্ছে। ইংলিশ সাবজেক্ট কোড 003, ফুল মার্ক 200। পার্ট এতে একটা প্যাসেজ থাকে যেটা আমরা একটু আগে দেখলাম। প্যাসেজটা অনেক বড়, কেমন? 2 পৃষ্ঠা, প্রায় 500 প্লাস ওয়ার্ডের। তো প্যাসেজের পর দেখেন 1 নম্বরে কি আছে? অ্যানসার দ্য ফলোইং কোশ্চেন ইন ইওর ওয়ান ওয়ার্ডস উইদাউট কপিং এনি সেন্টেন্স ফ্রম দ্য প্যাসেজ। মানে বলেই দেওয়া থাকবে প্যাসেজ থেকে কোনো বাক্য প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে আপনারা কপি করতে পারবেন না, নিজের ওয়ার্ডে লিখতে হবে। আচ্ছা, কপিং ফ্রম টেক্সট অ্যাবাভ মে অ্যাফেক্ট দ্য ইভালুয়েশন। এর মানে হচ্ছে হ্যাঁ, আপনি হচ্ছে ওই প্যাসেজটা পড়ে আপনি যে বললেন ওইটা অনুযায়ী লিখতে পারেন প্রশ্নের উত্তরগুলো। তো এখানে 10টা প্রশ্ন ছিল, প্রত্যেকটা প্রশ্নে 3 মার্ক করে 10 মার্ক। 2 নম্বর প্রশ্ন ছিল রাইট দ্য কনটেক্সচুয়াল মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইন ইংলিশ। মানে এইখানে কিছু ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলোর মিনিং লিখতে হবে ইংরেজিতে। আচ্ছা, এখন প্রশ্ন হলো ইংরেজিতে মিনিং লেখা, এটার মিনিং কি? যেমন ধরেন বুক, বুকের মানে কি? বি ডবল ও কে বুক, এটার মানে বাংলায় যদি লিখতে বলতো আমরা লিখতাম হচ্ছে বই, কিন্তু এটাকে যদি ইংরেজিতে লিখি এর মিনিংটা, বুকের মানে হলো সামথিং লাইক হুইচ উই ক্যান রিড, মানে এমন কিছু যা আমরা পড়তে পারি, এটাকে বলা হয় হচ্ছে বই। এইভাবে হচ্ছে মিনিং গুলো লিখতে হবে। থার্ড প্রশ্নে ছিল হচ্ছে ট্রু ফলস, 10টা ছিল 10 মার্ক। আচ্ছা, এটা সহজ, ট্রু ফলস কি আপনারা জানেন, ট্রু ফলস আসলে তো আচ্ছা সহজে পারার কথা। 4 নম্বরে ছিল হচ্ছে পার্টস অফ স্পিচ চেঞ্জিং, 5টা ওয়ার্ড ছিল, ব্র্যাকেটে লেখা ছিল ওই ওয়ার্ড গুলো কিভাবে চেঞ্জ করতে হবে। যেমন হোম, এটাকে অ্যাডভার্ব করতে হবে, অপরচুনিটি এটাকে অ্যাডজেক্টিভ করতে হবে, ভেক্স এটাকে নাউন বানাতে হবে, ডায়াসপোরা এটাকে অ্যাডজেক্টিভ করতে হবে, পারসিস্টেন্ট এটাকে ভার্ব করতে হবে। আচ্ছা, 5 নম্বরে ছিল যে 5টা ওয়ার্ড ছিল, এগুলোর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ লিখতে বলছে, সিনোনিমও আসতে পারে, অ্যান্টোনিমও আসতে পারে আর কি। আচ্ছা, নিউমেরাস, তারপর ডিপারচার, সিমিনলি, তারপর হচ্ছে এনকারেজ, তারপর হচ্ছে ইলিট, এগুলো। 6 নম্বরে আছে রাইট ব্রিফলি মেইন আইডিয়া অফ দ্য অ্যাবভ টেক্সট, অ্যাড ইওর কমেন্টস, গিভ এ সুইটেবল টাইটেল টু ইট, অল উইদিন 100 ওয়ার্ডস। যেটা আমরা একটু আগে বললাম যে প্যাসেজ থেকে কিন্তু একটা কমেন্টস লিখতে বলে বা আপনার নিজের আইডিয়া লিখতে বলে, সেই ক্ষেত্রে একটা কি দিতে হয়? অবভিয়াসলি একটা টাইটেল দিতে হয়। টাইটেল বা শিরোনাম বা হেডলাইন কিভাবে লিখবো এটা আমরা আলোচনা করছি। দেন হচ্ছে মূল ও পুরো প্যাসেজে একটা ব্রিফ লিখে নিজের কমেন্ট লিখতে হয়। আচ্ছা, এটা গেল। এরপর 7 নম্বরে আসছিল হোয়াট এ ফিচার ফর দ্য পোস্ট editorial page of an English daily, suggesting strategies to prevent and reverse brain drain with a forwards note to its editor. আচ্ছা, এটা ওই যে পত্রিকায় চিঠি লিখন আর কি, লেটার টু দ্য এডিটর অফ এই স্পেসিফিক নিউজপেপার, পত্রিকায় চিঠি কিভাবে লিখতে হয় এটা আমরা একটু আগে আলোচনা করব 7 নম্বরে। আচ্ছা আচ্ছা, এটা গেল হচ্ছে এটাতে থাকে হচ্ছে 20 মার্ক। আর 6 মার্কের ক্ষেত্রে আরেকটা জিনিস আমরা একটু খেয়াল করি, এই যে প্যাসেজের মেইন আইডিয়া লিখতে বলে, এখানে মেইন আইডিয়া লেখার জন্য 10 মার্ক থাকে, টাইটেল লেখার জন্য 7 মার্ক, এবং 10 7 13 অর্থাৎ 10 এর সাথে 17 3 নাম্বারগুলো কিন্তু ভাগ ভাগ করে দেওয়া থাকে। প্রত্যেকটা প্রশ্নের জন্য নাম্বার থাকবে, এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। ওকে, যা হোক, এরপর হচ্ছে পার্ট বি। পার্ট বি তে ছিল হচ্ছে 50 মার্ক, দুইটা এসে লিখতে বলছে, রাইট টু এসেস, ইচ রাইটিং ইন 500 ওয়ার্ড, প্রত্যেকটা 500 ওয়ার্ড করে দুইটা এসে লিখতে হবে 1000 ওয়ার্ড, মানে প্রত্যেকটা এসে 500 ওয়ার্ড, দুইটা এসে 500 500 1000 ওয়ার্ড, 25 মার্ক করে 50 মার্ক। তো এখানে চারটা অপশন ছিল, কেমন? চারটা অপশন ছিল, চারটা থেকে যে কোনো দুইটা এমন হইতে পারে যে অপশন নাও দিতে পারে, দুইটা অপশন আছে, দুইটাই লিখতে হবে আপনাদের, কেমন?
এই যে যেমন ক্লাইমেট চেঞ্জ, কোয়ালিটি এডুকেশন ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, রিস্ক ইন রেডিমেড গার্মেন্টস, এন্টারপ্রেনারশিপ ইন বাংলাদেশ, ব্লু ইকোনমি ইন বাংলাদেশ, প্রসপেক্টস এন্ড চ্যালেঞ্জ, এগুলো। আচ্ছা, এবার হচ্ছে আমরা একটু 9 নম্বরে দেখি ট্রান্সলেশন দ্য ফ্লোয়িং প্যাসেজ ইনটু ইংলিশ। ট্রান্সলেশন এখানে 25 মার্ক থাকবে। 10 নম্বরে ছিল ট্রান্সলেশন দ্য ফ্লোয়িং ইনটু বাংলা, এখানে 25 মার্ক। ইংরেজি থেকে বাংলা অনুবাদ। অনুবাদ করার ক্ষেত্রে একটু বলি, আক্ষরিক অনুবাদ করতে হয় না, আপনি যদি ভাবার্থ অনুবাদ করতে পারেন বা কি বুঝাইছে এটা যদি বুঝায় ফুটায় তুলতে পারেন আপনার ভাষায়, তাহলে এখানে মোটামুটি ভালো একটা মার্ক ক্যারি অন করা যাবে। ওকে, এই মোটামুটি 200 মার্কের প্রশ্ন, পুরো হোল সিলেবাস এবং ব্রিফলি ডিসকাশন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমি শেষে কিছু প্রশ্ন নিব, যদি কারো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন, আপনাদের অ্যানসার দেওয়া হবে। আচ্ছা, ভাইয়া কোনো প্রশ্ন নেই, ক্লাসটা ভালো ছিল। ওকে, প্রশ্ন নেই। আচ্ছা, আরেকটা প্রশ্ন আসছে, ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য কি করতে পারে? আচ্ছা, ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য আমি একটা আলাদা করে ক্লাস নিব, কিন্তু কিছুটা সাজেশন দেওয়া হয়েছে, ওই সাজেশন অনুযায়ী আপনারা ফলো করুন। আপাতত ফ্রি হ্যান্ড রাইটিং এর থেকেও যেটা আগে গুরুত্বপূর্ণ, আপনারা রিডিং স্কিল বাড়ান, সেক্ষেত্রে ওই যে বলছি যে যে কোনো একটা ইংরেজি পত্রিকার সম্পাদকীয় রেগুলার প্র্যাকটিস করবেন। ওই সম্পাদকীয় ইংরেজিতে যেটা পড়বেন ওটার বাংলা অনুবাদ করে বুঝে বুঝে এটা পড়ার ট্রাই করবেন, এটা বেশি জরুরি। আর ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে বাংলা পত্রিকা, যেমন প্রথম আলো পত্রিকার যে সম্পাদকীয় ওটা বাংলা ইংরেজিতে লেখা ট্রাই করবেন। ট্রাই করতে করতে দেখবেন একটা পর্যায়ে গিয়ে আপনার মোটামুটি ভালো একটা প্র্যাকটিস এসে গেছে এবং আপনি ভালো করতে পারতেছেন। ওকে, তাহলে আর কোনো প্রশ্ন না থাকলে আজকে এখানে শেষ করি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।